ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে কিন্তু মাদ্রাসা বোর্ডের ক্লাস 12 তথা ফাজিলের যে থার্ড সেমিস্টারে যে ইসলামী ইতিহাস আছে, ওই ইসলামী ইতিহাস থেকে আজকে তোমাদের সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেডভাবে সিলেবাসের বিস্তারিত রূপ, তোমাদের যে রোডম্যাপ হয় সেটা তোমাদের বুঝিয়ে দিতে চলেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা দ্রুতই শুরু করা যাক। আর ভিডিও শেষে তোমরা অবশ্যই কিন্তু এই ক্লাসটা করার পর তোমরা বলবে যে হ্যাঁ স্যার একটা সত্যি ভালো একটা ভিডিও দিয়েছেন, যাতে তোমাদের সম্পূর্ণ রোডম্যাপটা তোমাদের ক্লিয়ার মাথার মধ্যে বুঝিয়ে দিতে। দেখো তোমরা কিন্তু যে কোনো সাবজেক্ট পড়ার আগে অবশ্যই তোমাদের ওই সাবজেক্টেরই কিন্তু একটা রোডম্যাপ তোমাদের মাথায় করে নিতে হবে, নাহলে তোমরা যতই পড়ো তোমাদের মাথায় কিন্তু কোনো পড়াই ঢুকবে না যতক্ষণ না তোমরা পর্যন্ত সিলেবাসের যে ডাউট আছে ওইটা ক্লিয়ার না করতে পারো। অন্ধের মতন পড়ে গেলেও কিছু হবে না কিন্তু। তো চলো আজকের সেই ফাইনালি তোমাদের রোডম্যাপটা তোমাদের আজকে দেখিয়ে দিই, খানিকটা একটা করে সিলেবাসের অধ্যায় এবং খানিকটা করে ব্যাখ্যা বুঝিয়ে দিই। দেখো তোমরা জানো যে তোমাদের এমসিকিউ থার্ড সেমিস্টার যেটা আছে 11-এ ফার্স্ট সেমিস্টারের মতো সম্পূর্ণটাই কিন্তু 40 নম্বরের এমসিকিউ পরীক্ষা হতে চলেছে। তোমরা 40-এর 40টাই কিন্তু এমসিকিউ পেয়ে যাবে। 40-এর 40ই কিন্তু এমসিকিউ পাবে, কোনোরূপ লং প্রশ্ন বা বড় প্রশ্ন হতে যাচ্ছে না। তোমরা তাই ভালো করে সম্পূর্ণ বইটাকে কিন্তু গুলে খেয়ে নিতে পারলেই তোমাদের কিন্তু 40-এর 40 অবশ্যই পাবে। আর তোমাদের কিন্তু সিলেবাসের 4টে মাত্র আছে, 4টে মাত্র তোমাদের সিলেবাসে অধ্যায় আছে। এই 4টে অধ্যায়কে আমি তোমাদের জলের মতন করে দেবো, বিশ্বাস করো। তোমরা আমাদের বিকাশ আইকিউ থেকে অর্থাৎ 2026-এ যারা ফাজিল পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু 39টা 40-এর 39টা কিন্তু কমন দেওয়া হয়েছে। সেই 39টা কিন্তু প্রশ্ন কমন এসেছে। আর আমাদের বিকাশ আইকিউর স্টুডেন্ট যারা হাইয়েস্ট নাম্বার পেয়েছিল 40-এর 39, অবশ্যই আমাদের নোট থেকে তারা পেয়েছে। আর তোমাদের ফিডব্যাক আমরা দেখিয়ে দেবো। তো চলো তোমাদের 4টে যে অধ্যায় আছে সেই 4টে অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় কিন্তু দেওয়া আছে। দেখো তোমাদের প্রথম অধ্যায় থেকে পড়তে হচ্ছে আস-সাফা ও আল মানসুর। আস-সাফা আল মানসুরের কী কী পড়তে হচ্ছে না, প্রথমে দেওয়া হবে তোমাদের আব্বাসীয় বংশের যে বৈশিষ্ট্য, অর্থাৎ কী কী বৈশিষ্ট্য নিয়ে চলতো, উমাইয়া আর আব্বাসীয় বংশের কী কী পার্থক্য ছিল এই বৈশিষ্ট্যের মধ্যে তোমরা কিন্তু এটা পড়বে। তারপরে তোমরা পড়তে চলেছো তোমাদের সিলেবাসের অধ্যায়ে দেওয়া আছে যে আবুল আব্বাস আস-সাফা, অর্থাৎ কিভাবে আবুল আব্বাস আস-সাফা তিনি একটা বিশাল আব্বাসীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, কিভাবে তিনি উমাইয়াদের স্বর্ণযুগকে ধ্বংস করে দিয়ে আবুল আব্বাস আস-সাফা উমাইয়াদের স্বর্ণযুগকে ধ্বংস ধূলিসাৎ করে দিয়ে বিশাল আব্বাসীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, এটা পড়বে। তারপরে তোমরা আবুল আব্বাস আস-সাফার চরিত্র পড়তে চলেছো যে আবুল আব্বাস আস-সাফা কি কি করেছিলেন, তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন, তিনি কেমন কেমন কি কি কাজ করেছিলেন, এই সমস্ত কিছু তার চরিত্রের মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপরে তোমরা পড়তে চলেছো আল মানসুর, আবুল আব্বাস আস-সাফার ভাই ছিলেন ইনি। আল মানসুর কিভাবে আবুল আব্বাস আস-সাফার পরবর্তী খলিফা হলেন আল মানসুর, তিনি কিভাবে সিংহাসনে মানোনীত হলেন, এই সমস্ত কিছু পড়বে। তারপরে তোমাদের বিদ্রোহ দমন আছে যে আল মানসুর কি কি বিদ্রোহ দমন করেছিলেন, তিনি সামান্য 3 থেকে 4টি বিদ্রোহ দমন করেছিলেন এবং খানিকটা আব্বাসীয় সাম্রাজ্য যেটা ছিল সেটাকে তিনি মজবুত করেছিলেন, আর কিছুই নেই। আর হচ্ছে যে রাজ্য বিস্তার, তিনি কি কি রাজ্যকে বিস্তার করেছিলেন, অর্থাৎ জয় করেছিলেন, কোন কোন রাজ্য আব্বাসীয়দের আয়ত্তে যে সমস্ত রাজ্য ছিল না তাদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করে তাদেরকে জয় করেছিলেন এবং সেইগুলোকে আব্বাসীয় বংশের আয়ত্তে এনেছিলেন, সেই রাজ্যগুলোকে বিস্তার করেছিলেন, অর্থাৎ বাড়িয়ে দিয়েছিলেন সীমানাটা। তারপরে তোমরা দেখতে চলেছো যে প্রশাসনিক বিস্তার ও ব্যবস্থা, যে প্রশাসনিক বিস্তার কিভাবে হয়েছিল, অর্থাৎ যে আইন কানুন ছিল সেই আইন কানুনকে তিনি কিভাবে বিস্তার করেছিলেন, সেই ব্যবস্থাটা কিভাবে করা হয়েছিল সেটা তোমরা পড়তে চলেছো। তারপরে তোমাদের আছে যে মনসুরের কৃতিত্ব ও বিচার, যে আল মনসুর কি কি মহান কাজ করেছিলেন, কোন কোন বিশাল বা মহান কাজের ফলে তিনি অমর হয়ে রয়েছেন, কি কি কাজ করেছিলেন। তার মধ্যে আমি একটা বলি যে আব্বাসীয় বংশকে সুসমৃদ্ধ সুসংগঠিত করেছিলেন এবং তার বিচার, সেই বিচারটা কে করেছেন, বিচার করেছেন ঐতিহাসিকরা বিচার করে দিয়েছেন, সেগুলো আমরা পড়ে নেব। তারপরে দিয়ে আছে আল মনসুরের চরিত্র। দেখো আল মনসুরের চরিত্রতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাওয়া যায়, যে এই চরিত্রের মধ্যে তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন, তিনি কোন কোন কাজ ইসলামের জন্য করেছিলেন এবং আব্বাসীয় সাম্রাজ্যের জন্য করেছিলেন। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আল মাহাদি, অর্থাৎ আল মনসুরের পুত্র যে ছিলেন, আল মনসুরের পুত্র আল মাহাদি কিভাবে আব্বাসীয় সিংহাসনে মানোনীত হলেন সেইটা তোমরা দেখতে পাবে। আল মাহাদির পুত্র মুসা আল হাদি কিভাবে সিংহাসনে মানোনীত হলেন, এই সামান্য ছোট ছোট কয়েকটা তোমরা অধ্যায় পেয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু প্রথম অধ্যায়টা কমপ্লিট করে দিলাম সম্পূর্ণ রোডম্যাপ সহ। শুরু হয়ে যাচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা কি দেখতে পাবো না, দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাবো যে হারুন আর রশিদের সম্পূর্ণ জীবনী অর্থাৎ সম্পূর্ণ কর্মকাণ্ড আমরা দেখতে পাবো, তিনি কিভাবে আব্বাসীয় সাম্রাজ্যকে পরিচালনা করে উন্নতির পথে এগিয়ে গিয়েছিলেন। দেখো তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ যদি টপিক বলা হয় এই চ্যাপ্টারটিকেই ধরা হবে হারুন আর রশিদের। এই হারুন আর রশিদের আমলে কি কি কাজ করা হয়েছিল, এই হারুন আর রশিদ কি কি কাজের ফলে এবং কোন কোন সাম্রাজ্যকে আয়ত্ত করার ফলে, সাম্রাজ্য বিস্তার করার ফলে তিনি আব্বাসীয় বংশের শ্রেষ্ঠ শাসকে পরিণত হয়েছিলেন, এগুলো আমরা জানবো। আর বলেছে যে হারুন আর রশিদের কি কি পড়তে নজরে দেখে নেওয়া যাক। তোমাদের পড়তে হচ্ছে হারুন আর রশিদের আফ্রিকার আগলিব বংশের শাসন, অর্থাৎ হারুন আর রশিদের আমলে আফ্রিকার মধ্যে স্বাধীন একটা বংশ তৈরি হয়েছিল, সেটা হলো আগলিব বংশ। এই আগলিব বংশ কিভাবে আফ্রিকার মধ্যে সাম্রাজ্য বিস্তার করেছিল এটা হারুন আর রশিদের আমলে আমরা কিন্তু বুঝবো।
তারপরে বুঝবো যে বাইজেন্টাইনীয়দের সাথে সম্পর্ক। বাইজেন্টাইনীয় যারা ছিল তারা ছিল খ্রিস্টান, তো খ্রিস্টানদের সাথে মুসলমানদের কি সম্পর্ক ছিল, বিশেষভাবে হারুন আর রশিদের আমলে সুসম্পর্ক ছিল না তাদের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল, আমরা দেখে নিতে চলেছি। তারপরে তোমাদেরকে পড়তে হচ্ছে যে আব্বাসীয় আমলে হারুন আর রশিদের সময়ে বার্মাকি বংশের উত্থান এবং তার পতন। বার্মাকি বংশ কিন্তু খুবই শক্তিশালী একটা বংশ ছিল। কিভাবে এই বংশটা আব্বাসীয় আমলে অর্থাৎ হারুন আর রশিদের আমল থেকে শক্তিশালী হয়ে উঠছিল ধীরে ধীরে, এবং কিভাবে সেটা এক পর্যায়ে ভীষণ শক্তিশালীতে পরিণত হয় এবং হারুন আর রশিদই এই বংশের পতন অনিবার্য করে তোলে, এইটা আমরা দেখতে চলেছি। তারপরে দেওয়া আছে হারুন আর রশিদের কৃতিত্ব এবং চরিত্র বিচার, এবং হারুন আর রশিদ কি কি কর্মের মাধ্যমে তিনি বিখ্যাত হয়েছিলেন, তিনি কি কি কাজ করার ফলে মানুষদের মধ্যে, প্রজাদের মধ্যে, আব্বাসীয় শাসকদের মধ্যে অন্যতম বিখ্যাত হয়ে রয়েছেন, সেই তার কৃতিত্বের মাধ্যমে আমরা এটা জানতে পারবো, এবং তার চরিত্রও জানবো যে তিনি কোন কোন গুণে গুণান্বিত ছিলেন এবং কোন কোন মহৎ গুণ, মহৎ কর্ম তিনি সাধিত করেছিলেন, এটা আমরা দেখতে চলেছি। তারপরে তোমাদের চলে এসছে 3 নম্বর চ্যাপ্টার। এই 3 নম্বর চ্যাপ্টারের মধ্যে কিছুই নেই, শুধুমাত্র আছে আমিন এবং মামুনের যে সম্পর্ক বা তাদের কাল, সাম্রাজ্যকাল, শাসন যেটা আছে এটাতে আমরা দেখে নেব। তো দেওয়া আছে যে আমিন এবং মামুন যে দুই ভাই ছিল, অর্থাৎ হারুন আর রশিদের দুই পুত্র, তাদের কথা এখানে বলা হয়েছে। দেখো, আল আমিন ছিলেন কিন্তু হারুন আর রশিদের বিবাহিত স্ত্রীর প্রথম পুত্র, আর মামুন যিনি ছিলেন, এই মামুন তিনি হচ্ছেন তার দাসীর অর্থাৎ উপপত্নীর প্রথম পুত্র। আর হারুন আর রশিদের কিন্তু 12 থেকে 13টা সন্তান ছিল, কিন্তু তাদের মধ্যে দুইটাকে অর্থাৎ আমিন এবং মামুনকেই তিনি কিন্তু সাম্রাজ্যের ভার অর্পণ করে যান। তোমাদের সিলেবাসের মধ্যে আল আমিনের যে শাসনকাল সেটা দিয়ে আছে, তারপরে দিয়ে আছে আল আমিন এবং আল মামুনের যে গৃহযুদ্ধ হয়েছিল সাম্রাজ্যকে নিয়ে, সেটা তোমাদের পড়তে হচ্ছে। তারপরে পড়তে হচ্ছে তোমাদের আমিনের বিরুদ্ধে মামুনের গৃহযুদ্ধের যে সাফল্য পেয়েছিল কিভাবে, সেটা তোমাদের পড়তে হচ্ছে, আর তার কারণ কি কি কারণে বা কোন কোন উপায় অবলম্বন করে আল আমিনের বিরুদ্ধে বা আল আমিনের ওপরে আল মামুন বিজয় লাভ করেছিল, এটা তোমাদের দেখতে হচ্ছে। তারপর একটু বিস্তারিতভাবে তোমাদের দেওয়া আছে যে আল মামুন কি কি করেছিলেন, তার শাসনকাল দেওয়া হচ্ছে। তারপরে দেখবে তোমরা ফজল বিন সাহাল ও তার শাসনকাল। এই ফজল বিন সাহাল কে ছিলেন? এই ফজল বিন সাহাল কিন্তু আল মামুনের যোগ্য এবং সুখ্যাত শাসক ও মন্ত্রী ছিলেন। এই মন্ত্রীর ফলেই কিন্তু আমিন ও মামুনের গৃহযুদ্ধেতে মামুন আমিনের ওপর বিজয় লাভ করেছিল। আমরা তোমাদের সিলেবাসের মধ্যে দেখে নেব, তোমরা পড়বে তোমাদের সিলেবাসের মধ্যে মামুন এবং তোমরা তোমাদের সিলেবাসের মধ্যে ফজল বিন সাহাল এবং তার শাসনকালটাকে পড়ে নিতে পারো। তারপরে দিয়েছে তোমাদের মামুনের রাজ্যের ভার গ্রহণ, অর্থাৎ মামুন কিন্তু শাসক ছিল, তারপরে মাঝে খানিকটা সময় সাম্রাজ্য থেকে বিরতি নিয়েছিলেন শাসনভার থেকে, তারপরে মামুন পুনরায় রাজ্যের ভার গ্রহণ করেছিলেন। দেখে নেব আমরা মামুনের ধর্মমত, মামুন কোন ধর্মকে অগ্রাধিকার দিতেন, মামুন কোন ধর্মমত পোষণ করতেন, মামুন কোন ধর্মমত পোষণ করতেন, আমরা এটা পড়ে নেব। সবশেষে আমরা মামুনের যে মানোনয়ন দান, অর্থাৎ মামুনের পরবর্তী সুযোগ্য খলিফা কে হয়েছিলেন, তিনি কাকে সিংহাসনে মানোনীত করেছিলেন, সেটা আমরা দেখে নেব। তার পরবর্তীতে শেষ অংশে দেখে নেব আমরা মামুনের চরিত্র কী কী ছিল এবং তার কৃতিত্ব, তিনি কোন কোন মহান কাজ করে গিয়েছিলেন, যার ফলে আব্বাসীয় সাম্রাজ্য আরও বিশদভাবে এগিয়ে গিয়েছিলেন উন্নতির পথে অন্যান্য সাম্রাজ্যের থেকে। তো তোমাদের শেষ হয়ে গেল চ্যাপ্টার 3, এবার শুরু হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 থেকে কি কি আছে তোমাদের? এই চ্যাপ্টার 4 থেকে মাত্র কিন্তু 15 নম্বরের থাকবে, মাত্র 40-এর 15, অর্থাৎ 25 নম্বরের থাকবে 1, 2, 3, অর্থাৎ এই প্রথম 3টে চ্যাপ্টার থেকে তোমাদের 25 নম্বরের থাকবে। আর তোমাদের শেষ যে চ্যাপ্টারটা আছে, তোমাদের চ্যাপ্টার 4 থেকে যেটা আছে, চ্যাপ্টার 4 থেকে মাত্র 15 নম্বর হতে চলেছে। 40-এর মধ্যে 15 নাম্বার, মানে অনেক ব্যাপার একটা। সব থেকে সহজ চ্যাপ্টার বলবো এই চ্যাপ্টার নাম্বার 4। সামান্য কয়েকটা ঘটনা কিন্তু তোমরা যদি মনে রেখে দিতে পারো, তাহলে অবশ্যই তোমরা 15-এর মধ্যে আউট অফ 15 তোমরা পেয়ে যেতে চলেছো। আমি বলবো সব থেকে সহজ কিন্তু তোমাদের চ্যাপ্টার নাম্বার 4, অর্থাৎ পরবর্তী আব্বাসীয় খলিফাগণ যে চ্যাপ্টারটা আছে 4 নম্বর চ্যাপ্টার, এটাই সব থেকে সহজ। এখানে দেওয়া আছে তোমাদের আল মুতাসিম, অর্থাৎ আল মুতাসিম যে খলিফা ছিলেন তিনি কি কি কাজ করেছিলেন, তার শাসনকাল আমরা দেখতে চলেছি। তারপরে দেওয়া আছে মুতাসিমের কৃতিত্ব বিচার, অর্থাৎ মুতাসিম যে ছিলেন তিনি কি কি কর্ম করেছিলেন, কি কি কর্মের ফলে তিনি ইতিহাসের মধ্যে খ্যাত হয়ে আছেন, এইটা আমরা দেখতে চলেছি। তারপরে দেখতে চলেছি ওয়াসিক ছিলেন, ওয়াসিকের শাসনকাল আমরা দেখে নেব। তারপরে পড়ে নেব আমরা আল মুতাওয়াক্কিল। আল মুতাওয়াক্কিল আমরা জানি সবথেকে ক্রূর বা নিষ্ঠুর খলিফা যদি বলা হয়, আব্বাসীয় আমলের মুতাওয়াক্কিলকে সর্বপ্রথম 1 নম্বরে রাখা হবে। এর পিছনে একটা ঘটনা আছে, সেটা আমরা দেখে নেব, পড়ে নেব পড়ার সময়। তারপর কয়েকটা কিন্তু বংশ দিয়ে আছে, এই বংশের মধ্যে দিয়ে আছে বুয়াইয়া বংশ। এই বুয়াইয়া বংশ কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, দেখো আমি স্টার দিয়ে রেখেছি, তাই জন্য এই বুয়াইয়া বংশের কিন্তু সামান্য কয়েকটা তথ্য কিন্তু জেনে নিলেই আমাদের এখান থেকে 3 বা 4 নম্বর পড়তে পারে, তোমাদের 3-4 নম্বর অবশ্যই খুবই সহজে পেয়ে যেতে চলেছি। তারপরে দিয়ে আছে বুয়াইয়া বংশের শ্রেষ্ঠ শাসকগণ দিয়ে আছে 3 থেকে 4 জন।
দেওয়া আছে মইজুদ্দৌলাকে দেওয়া আছে ইজদুদ্দৌলা আর দেওয়া আছে আজদুদ্দৌলা। বইয়া বংশের সব থেকে যোগ্য এবং শ্রেষ্ঠ শাসকের কথা দেওয়া আছে। তারপরে আরেকটা বংশ দেওয়া আছে সেলজুক বংশ। সেলজুক বংশ দেখো আমি তোমাদের 3টে স্টার মার্ক করে দিয়ে রেখেছি যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কয়েকটা মাত্র বংশ এই চ্যাপ্টারের মধ্যে, আর কয়েকটা বংশেরই কথা এখানে পড়তে হবে তোমাদেরকে। সেলজুক বংশের দেওয়া আছে কিভাবে সেলজুক বংশের পতন অনিবার্য হয়েছিল সেটা পড়তে হচ্ছে, আর পড়তে হচ্ছে সেলজুক বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছে আলপ আরসালান, তার শাসনকাল তোমাদের পড়তে হচ্ছে। তারপরে আরো একজন শ্রেষ্ঠ শাসকের কথা পড়তে হচ্ছে যে মালিক শাহ ছিলেন, তার শাসনকাল তোমাদের খানিকটা পড়তে হচ্ছে। তারপর দিয়ে আছে গুপ্তঘাত সম্প্রদায়, এই একটা সম্প্রদায়ের কথা তোমাদের 1 থেকে 2 নাম্বার পড়তে পারে এখান থেকে, এই গুপ্তঘাত সম্প্রদায় থেকে, তো তোমরা এটাকে অবশ্যই পড়ে রাখবে। তারপরে দিয়ে আছে সেলজুকদের পতন কিভাবে হয়েছিল, সেই শ্রেষ্ঠ বংশ সেলজুক বংশ কিভাবে পতনের মুখে অধিপতিত হয়েছিল সেটা তোমাদের পড়তে হচ্ছে। তারপরে তোমাদের দেখতে হচ্ছে যে ক্রুসেড অর্থাৎ ধর্মযুদ্ধ, কিভাবে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে ধর্মযুদ্ধ চলেছিল একটানা 200 বছর এবং তার থেকে বেশি সময় ধরে, কিভাবে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে ধর্মযুদ্ধ চলেছিল, কি না জেরুজালেমকে কেন্দ্র করে বর্তমানে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধটা এখনো চলছে সেই যুদ্ধটাই কিন্তু ক্রুসেড নামে পরিচিত। তারপরে দিয়ে আছে ক্রুসেডের গতি, অর্থাৎ ক্রুসেডের গতি কত বছর চলেছিল এই যুদ্ধটা, আমি বলেছি তোমাদের 200 বছরের মতো চলেছিল। তারপরে দিয়ে আছে ক্রুসেডের ফলাফল, কি কি ফল ঘটেছিল এই ধর্মযুদ্ধ যে ঘটেছিল, এই ধর্মযুদ্ধের ফলে কি কি কাজ হয়েছিল, কি কি রেজাল্ট হয়েছিল, আমরা কি কি রেজাল্ট পেয়েছি সেইটাই বলা হয়েছে তোমাদের। তারপরে দিয়ে আছে এটার ঐতিহাসিক তাৎপর্য, অর্থাৎ ক্রুসেড হওয়ার ফলে কি কি কারণে সেটা সফল হয়েছিল বা কি কি কারণে সেটা ব্যর্থ হয়েছিল, ব্যর্থ তো হয়নি বরং বর্তমানেও চলছে সেটা, কিন্তু সেই ভয়ানক গতি কতদিন পর্যন্ত চলেছিল ক্রুসেডের সেটা আমরা দেখতে চলেছি বা পড়তে চলেছি। এই ছিল তোমাদের সম্পূর্ণ ইসলাম ইতিহাসের 3rd সেমিস্টারে সম্পূর্ণ অধ্যায়, কিন্তু তোমাদের এইটাই ছিল। আমি আবারও বলে রাখছি যে তোমাদের কিন্তু প্রথম 3টে চ্যাপ্টার থেকে 25 নম্বরের পরীক্ষা হবে, 25 নম্বরের পরীক্ষায় পড়বে প্রশ্ন, আর শেষের যে একটা 4 নম্বর চ্যাপ্টার আছে সেই থেকে মাত্র 15 নম্বর পরীক্ষা হতে চলেছে, আর মোট কিন্তু তোমাদের মোট 40 নম্বরের এমসিকিউ পেতে চলেছো তোমরা। তাই ভালো করে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা পড়ে রাখো। আমি আবারও বলে দিচ্ছি তোমাদের কিন্তু প্রথম যে 3টে চ্যাপ্টার আছে, প্রথম 3টে চ্যাপ্টার থেকে তোমরা 25 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে, আর কিন্তু শেষের যে একটা চ্যাপ্টার আছে অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টারটা, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে 15 নম্বরের। আর এই 40-এর মধ্যে 40 প্রোভাইড করার জন্য বিকাশ আইকিউর তরফ থেকে তোমাদের ফ্রিতে ইউটিউবের মধ্যে ক্লাস করিয়ে দেওয়া হবে। তো তোমরা যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে যাও।